একজনে আমার ধরে বলতেছে, আমারে বাঁচাও বাঁচাও, আমার ছেলে মেয়ে আছে, ওদের খবর দাও। কিন্তু এমন অবস্থায় মানে ওরা বলতেও পারতেছে না, অ্যাড্রেসও বলতে পারে না, নাম্বারও বলতে পারে না, কি বলবো। তারপর রিক্সা নিয়ে আমি হসপিটালে অলরেডি 3-4টা পাঠাইছি, আর সাথে সাথে ওইখানে কয়েকজন ডিট। এটা দেখে মানে আমার খুব কষ্ট হয়েছে। মানে সাধারণ যে পাবলিক জনগণ যে আছে, ওরা ভয়ে সবাই যে মানে কেউ পালাইতে পারছে, কেউ ওইখানে আহত হয়ে গেছে। মানে এই পরিস্থিতি আমি এটা দেখে মানে অনেক আতঙ্ক ছিলাম। তারপরে আমি আবার মেডিকেল আইসা দেখি অনেক লাশ তো আছে, মানে মৃত্যুই বেশি। গুলিগুলো ছিল যেহেতু মাথায় আর বুকে অধিকাংশ গুলি ছিল, আর রক্ত তো কি বলবো, শুধু রক্ত আর রক্ত, তাজা রক্তগুলো পরে সব ভিজে যাচ্ছিল। আর একটা রোগী এমন হয়েছে ইমার্জেন্সির যে শত শত লাশ হবে। প্রিয় দর্শক, মেডিভেস নিউজ রুমে স্বাগত জানাচ্ছি আবু নাঈম মনির। আজকে আমরা খুবই ভীতিকর এবং স্পর্শকাতর একটি অধ্যায় নিয়ে আলোচনা করতে চাই। আপনারা জানেন 24-এর সফল গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের অনেক অবদানের কথা আমরা জানি। কিন্তু কিছু মানুষ যারা আনসিন হিরো বলে আমরা মনে করছি, ওনারা কোনো চিকিৎসক নন, নার্স নন, স্বাস্থ্যকর্মী তো অবশ্যই না, জাস্ট সাধারণ নাগরিক। কিন্তু এরকম একটি যৌক্তিক আন্দোলনে, একটা বৈপ্লবিক পরিবর্তনের সময় তারা আহত রোগীদের পাশে থাকার বোধ করেছেন। এরকম কিছু দুইজন স্বেচ্ছাসেবীকে আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানিয়েছি। আজকে তারা কিভাবে স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিজেদেরকে মেলে ধরেছিলেন, রোগীদের সেবায় তারা আত্মনিয়োগ করেছিলেন, সেই গল্পগুলো জানার চেষ্টা করব। পরিচয় করে দিচ্ছি শুরুতে। আমাদের সাথে উপস্থিত আছেন হাফিজুর রহমান। উনি হচ্ছেন বাংলাদেশ ক্যাডেট সেফটি যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, এবং উপস্থিত আছেন শারমিন আক্তার মায়া। তিনি একজন গৃহিণী, লন্ডন প্রবাসী, সন্তানের অনুপ্রেরণায় তিনি এই কাজে যুক্ত হয়েছিলেন। আপনাদের দুজনকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আপনাদেরকেও অনেক অভিনন্দন যে আমাদেরকে আজকে এখানে আপনাদের ডেকেছেন আমাদের অভিব্যক্তিগুলো শোনার জন্য এবং হচ্ছে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। মেডিভয়েসকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনি এগুলো শোনার জন্য যে ডাকছেন, তার জন্য অনেক ধন্যবাদ। হাফিজ ভাইকে দিয়ে শুরু করতে চাই। ঢাকা মেডিকেলে এই যে এরকম একটি ঘটনা ঘটছে, এটা সারা বাংলাদেশের মানুষই জানতো, কিন্তু বাহিরের মানুষ বা স্বেচ্ছাসেবী যারা আছেন, যারা স্বেচ্ছায় রোগীদের পাশে থাকতে চান, এরকম সুযোগ আছে কিনা, সেই খবরটা আপনারা আসলে কীভাবে পেয়েছিলেন? আচ্ছা, মূলত যেইগুলোর দিকে চোখ রাখে তার চোখে আসলে সেগুলোই পড়ে আর কি। তা আমরা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই এই বিষয়টার দিকে নজর রেখেছি, এবং যখন 16ই জুলাই ছাত্রদের উপরে অমানবিক যে হামলা চালানো হয়েছে আওয়ামী সন্ত্রাসী এবং হচ্ছে ছাত্রলীগ কর্তৃক, কিন্তু আমাদের কাছে সবচাইতে আরও আতঙ্কের বিষয় যেটা উঠে এসেছিল যে ছাত্ররা যখন চিকিৎসা সেবা নিতে গেলেন হসপিটালগুলোতে, বিশেষ করে ঢাকা মেডিকেল হসপিটালে ছাত্রলীগের ছেলেপান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা করলেন। এ থেকে মানুষের ভিতরে একটা ভীতি সঞ্চার হলো, এবং যারা মেডিকেলে তাদের স্বজনদেরকে নিয়ে গিয়েছিলেন চিকিৎসা সেবা দেওয়ার জন্য, এবং সাধারণ যারা ছিলেন এরা এখান থেকে ভয়ে যাওয়া বন্ধ করে দিলেন। প্লাস হচ্ছে হলো সবার ভিতরে একটা আতঙ্ক কাজ করেছিল যে সরকার আমাদেরকে দেশদ্রোহী এবং হচ্ছে এই আন্দোলনকে মানে প্রমোট করছি সেই ট্যাগ দিয়ে তাদেরকে কোনোভাবে হ্যারেস করে কিনা। এই জায়গা থেকে যখন হসপিটাল থেকে সাধারণ লোকজন সরে গেল, তখন আমি একজন স্বেচ্ছাসেবী হিসাবে আমার ভিতরে কাজ করলো যে এই সময় যদি আমি কিছু না করতে পারি, তাহলে আসলে আমার এই যে ভলান্টিয়ার, আমি একজন ভলান্টিয়ার বলে দাবি করি অথবা স্বেচ্ছাসেবী হিসাবে দাবি করি, তাহলে এটার আসলে কোনো মূল্য থাকে না। সেই জায়গা থেকেই আমি মেডিকেলে যাই, অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। মূলত দেখি যে কী অবস্থা। সেখান থেকে আসলে গিয়ে নিজেকে আর ধরে রাখতে পারিনি। সেই জায়গা থেকে পরবর্তীতে 17ই জুলাই থেকে প্রতিনিয়ত প্রায় 10 আগস্ট পর্যন্ত আমার সেখানে থাকা হয়েছে।
অর্থাৎ আপনি নিজে থেকেই মানে ওখানে গিয়েছিলেন, কেউ কোনো আপনাদের খবর টবর দেয়নি? না, খবর বলতে আমি নিজে থেকেই ওখানে গিয়েছি। আমি চোখ রেখেছিলাম, বললাম যে আমি যখন নিউজগুলোতে দেখছিলাম যে ছাত্রলীগের ছেলেপান যখন হামলা করেছে, তখন সাধারণ যারা চিকিৎসা নিতে আসছে, কারণ এর আগেও আমার অভিজ্ঞতা আছে, আমি যদি বলি হসপিটালের সাথে আমার সম্পর্কটা অনেক দিনের, বিশেষ করে 2014 থেকে আমি বাঁধনে কাজ করতাম বরিশাল বিশ্ববিদ্যালয়, এবং বরিশাল বিশ্ববিদ্যালয় বাঁধনের অন্যতম একজন প্রতিষ্ঠাতাও আমি। তখন মূলত হচ্ছে আমি হসপিটালে যেতাম রক্ত দিতে অথবা নিতে, অথবা কোনো ভলান্টিয়ার যারা ডোনার ছিল তাদেরকে নিয়ে হসপিটালে যেতাম। এবং হচ্ছে এই যাওয়া আসার পিছনে মানে হসপিটালের সাথে আমার একটা হৃদয়ের বন্ধন আছে, যে কোনো সময় যে কোনো হসপিটালে যখন আমি নিজের প্রয়োজনে অথবা অন্যের প্রয়োজনে যাই, পাশাপাশি পারিপার্শ্বিকতা নিয়ে একটু দেখার চেষ্টা করি এবং হচ্ছে আলোচনা করি। তো যেহেতু আমার কাছে মনে হয়েছে যে জুলাই বিপ্লব শুরু হয়েছে এবং এত বড় একটা আন্দোলন, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে যখন সন্ত্রাসীরা সাধারণ ছাত্রদের প্রতি আক্রমণ করেছে, তখন এই বিষয়টা আমি কখনোই ছোট তো মানে পরের কথা, আমি এটাকে অনেক বড় একটা ইনসিডেন্ট হিসাবে দেখেছি এবং হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এই ঘটনাটা অনেক দূর গড়াবে। এবং হচ্ছে সরকার যেহেতু হার্ড লাইনে চলে গেল এবং হচ্ছে আমরা প্রিভিয়াস বা গত যে কার্যক্রমগুলো দেখেছি প্রশাসনের, সরাসরি পুলিশের গুলি করা বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর গুলি করা, এইগুলো হচ্ছে আমি আগেও বিভিন্ন এরকম কর্মকাণ্ডের সাক্ষী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে এখানে আসলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। এবং হচ্ছে সেখানে সাধারণ মানুষ যেহেতু আতঙ্কিত, আমরা যারা মানে প্রশিক্ষিত এবং সুপ্রশিক্ষিত, আমি হচ্ছে সেনাবাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনীর একজন সুপ্রশিক্ষিত ভলান্টিয়ার, আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাডেট আন্ডার অফিসার ছিলাম এবং সে অনুযায়ী আমি বরিশালে যতগুলো বড় বড় বিপর্যয় বা দুর্যোগ হয়েছে, সেই দুর্যোগগুলোর অধিকাংশই নেতৃত্ব আমি দিয়েছি। ওই অভিজ্ঞতাটা মনে করলেন যে আসলে এখানে প্রয়োগ করতে হবে, সেই চিন্তা থেকে আপনি নিজে গিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আপু, আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই যে পরিস্থিতিটা হয়েছিল, এই পরিস্থিতির মধ্যে স্বাভাবিকভাবে সবাই কিন্তু আতঙ্কিত ছিল, সবাই নিজেকে সেভ করার জন্য। আমরা এই ভবনে থেকেও গুলির শব্দ পেলাম, বাংলা মোটরে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে আমাদের কাছে গুলির শব্দ এসেছে, খুবই ভীতিকর একটা অবস্থা। সবাই তখন চেষ্টা করেছে নিজেকে একটু সেফ জায়গায় নিয়ে চলে যাবে, নিরাপদ জোনে নিয়ে চলে যাবে, কোনো কোনো অফিস বন্ধ করে দেওয়া হলো। তো এই পরিস্থিতিতে আপনারা আসলে কোন চিন্তা থেকে এরকম একটি মানবিক কাজে যুক্ত হয়েছিলেন? এর আগে যদি আপনি ওই প্রসঙ্গটা একটু কথা বলতে চান, সেটাও বলতে পারেন যে কীভাবে খবর পেয়েছিলেন আপনি, দুটো বিষয় আপনি আপনার কাছে জানতে চাই। আমি আমার ছেলে অনার্স এর জন্য লন্ডনে আছে, উনি সাপোর্ট করলো, আমার ফ্রেন্ড আছে, আমার কাজিন আছে, আমার মেয়ে ইউনিভার্সিটিতে আছে। এখন ওইও বলছে আম্মু তুমি এখানে যাও, এখানে অনেক লোক আহত হইয়া হসপিটালে আসছে, লোক নাই দেখার জন্য, অনেক রুগী আছে, কেউ নাই, গার্জিয়ানও নাই, তুমি ওইখানে যাই একটু হেল্প করো, তার জন্য আমার ওইখানে যাওয়া। আচ্ছা, এই বিষয়টা যদি আমি একটু অ্যাড করি, যখন মানুষগুলো, আমি এর আগেও বলতে চেষ্টা করেছি যে আতঙ্কিত মানুষগুলো যখন ঘরমুখ হচ্ছিল, মূলত আমি ছোট একটা জব করি, এখানে আছি, একটি আইটি জব করছি। তা আমি এর আগে যখন ওখানে গেলাম, আমার কিছু লোকের সাথে আমার পরিচয় হয়েছে, সাধারণ ভলান্টিয়ার হিসেবে যারা কাজ করছিল, এরকম কয়েকজন আমাকে ফোন দিচ্ছে যে ভাই পরিস্থিতি তো অনেক খারাপ, এখানে আসলে কাজ করার সুযোগ পাচ্ছি না। জি, ছাত্রলীগ হয়তো ওখান থেকে সরে গিয়েছিল, কিন্তু আপনারা জানেন যে ওখানে একটা টলির ব্যবসা চলে এবং একটা সিন্ডিকেট থাকে এবং হচ্ছে রক্তের ব্যবসা চলে, যে কে রক্ত কার কাছ থেকে ম্যানেজ করে দিবে। তা ওরাও একটা বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি সেখানে করেছে, যে সাধারণ ভলান্টিয়ার যারা কাজ করতে চাচ্ছিল স্বেচ্ছাসেবী হিসাবে, তাদেরকে ধরে ধরে মানে হ্যারাস করছিল যে আপনি কেন এখানে আসছেন, আপনার পরিচয় কি, এরকম বিভিন্ন প্রকারের মানে তাদেরকে ধরে ধরে জিজ্ঞেস করা হচ্ছিল। এমনকি আমাকেও দুইবার সরাসরি মানে বাধা দিয়েছে, আমাকে ধরে পাশের রুমে নিয়ে গেছে যে আপনি কি এখানে কেন আসছেন, ঠিক আছে। এই ওরা ফোন দিতেছিল যে ভাই আপনি একটু কিছু করেন। ওরা জানতো যে আমি একজন সেনাবাহিনীর ভলান্টিয়ার, ওরা জানতো। তা পরবর্তীতে হলো আমি অফিস থেকে ছুটি নেই বিকালে, যে আমাকে একটু যেতে হবে হসপিটালে। পরবর্তীতে আমি ওখানে যাই, যাওয়ার পরে সরাসরি ডিরেক্টর স্যারের সাথে কথা বলি, ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান স্যার। তাকে আমি বলি যে আমি একজন ভলান্টিয়ার ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীর, আজকে যে দুর্যোগ এখানে শুরু হয়েছে এবং যে পরিমাণে রোগী আসছে, আপনাদের যে স্টাফ এরা যথেষ্ট পরিমাণ তাদেরকে সার্ভিস দিচ্ছে, কিন্তু তারপরও আমরা চাচ্ছি এখানে
স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতে, এবং আমাদের যারা এখানে স্বেচ্ছাসেবী হিসাবে আসবে তারা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে সেই সুযোগটা আপনি করে দেন আমাদেরকে। তখন তিনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা কাজ করেন এবং হচ্ছে কোনো সমস্যা হলে আমার শরণাপন্ন আপনারা হবেন। তা এইটা যখন আমি সবার কাছে ছড়িয়ে দিলাম যারা স্বেচ্ছাসেবী আছে, তাদের ভিতরে একটা স্বস্তি মোটামুটি আসছিল। যদিও তারপরে ওই ঘটনা আমরা যে ডিরেক্টর স্যারের সাথে সরাসরি কথা বলে ওখানে কাজ করছি সেটা কিন্তু ওরা প্রথমে বুঝতে পারেনি, সেজন্য আমাকেও কয়েকবার ধরে জিজ্ঞেস করছে যে আপনি কে। যখন পরবর্তীতে তারা এক পাশে আমাকে নিয়ে যায় তখন আমি যখন বিস্তারিত বলি যে আমি একজন সেনাবাহিনীর ভলান্টিয়ার ক্যাডেট এবং হচ্ছে আজকে আমরা ডিরেক্টর স্যারের সাথে সরাসরি কথা বলেছি যে আমরা এখানে কাজ করব, তখন তারা মূলত একটু নমনীয় হয় এবং বলে যে ভাইয়া এটা তো আমরা করছি নিরাপত্তার স্বার্থে, দেখেন তো বিভিন্ন প্রকারের লোকজন এখানে আসতেছে, সবার আসলে মন মানসিকতা ওরকম না। কিন্তু কারা প্রশ্ন করছিল আপনাকে? এই প্রশ্নটা করছিল হচ্ছে তারা মূলত হসপিটালের কেউ না, আবার হসপিটালেরই আউটসোর্সিংয়ে কাজ করতো, বিশেষ করে ওয়ার্ডগুলো যারা মেনটেন করে থাকে থার্ড পার্টি হিসাবে, বিশেষ করে ওই যে ট্রলি বিজনেসটা করে ম্যানেজ করে, অ্যাম্বুলেন্স সিরিয়ালটা ম্যানেজ করে, কি বলবো ওয়ার্ড মাস্টার বলে মনে হয় ওনাদের কিছু লোকজন আছে, তাদের নেতৃত্বে যেই লোকগুলো থাকে তারা আসলে তাদের পরিচয় নেই। আপনি যদি তাদেরকে ধরেন আইনগতভাবে তারা একটা ওই যে অ্যাপ্রনের মতন পরে থাকে, ওইটা আস্তে খুলে ফেললে ও একটা সাধারণ লোক, কিন্তু ওদের যেহেতু সিন্ডিকেট আছে সাধারণের কাছে ও ভয়ঙ্কর, বাট যখন ও লিগ্যাল কোনো অথরিটির কাছে পড়ে তখন সে বলে আমি এখানে এমনিতে আসছি, আমি এমনিতেই আসছি। আপনার পরিচয় যখন জানা তখন কি তারা আপনাকে কোনো বাধার সৃষ্টি করছিল কাজে? না, পরিচয় জানার পরে আর কখনো আমার সামনে কখনো আসেনি। ধন্যবাদ ভাই। আমি আপনার কাছে যাব, আপনি বলবেন যে আসলে এই যে আপনি গিয়েছিলেন ওখানে, তখন আসলে আপনি কোন রকমের চিন্তা থেকে এই কাজটা যুক্ত হয়েছিলেন? আমি ভাবছি এই জায়গায় আমার ছেলে মেয়ে হইতে পারতো, তার জন্য আমার আত্মীয় স্বজনও হইতে পারে, বা এই জন্য আমার ওইখানে যাওয়া, কারণ ওদের পাশে কেউ নাই, ঠিক আছে, এই জন্য আমার ওইখানে যাওয়া হয়েছে। আমি নিজের থেকেই এগুলা করছি। কি চিত্র দেখেছেন ওখানে যাওয়ার পরে? ওইখানে ভয়াবহ চিত্র, আমি নিজেও ঠিক থাকতে পারি না, তারপরও ওদের দেখে আমি মানে আমার সেন্সলেস হওয়ার মতনই এক পর্যায়ে। তারপরও আমি ভাবলাম আমার ছেলেও তো এখানে হইতে পারতো, তারপরে ছেলে মেয়ে হইতে পারতো, আমার ভাই বোন হতে পারতো, তারপরে এত লাশ, এত মানে পরিস্থিতি খারাপ, কারো চোখে কারো মাথায়, মানে সাথে সাথে ডেট, অনেক রুগী মানে এমন পড়েছে রক্ত দেয়া মানে ফ্লোর ভাইসা গেছে রক্ত দেয়া। আর রুগীরা প্রচুর ছিল, গার্জিয়ান নাই, একটা রুগীর কাছে কোনো গার্জিয়ান নাই, কোনো রুগীর কাছে বেশি বিধে গার্জিয়ান নাই, শুধু ওরা আইনা রাইখা চলে গেছে, কোনো গার্জিয়ান নাই। একটা ডক্টররা যে এত মানে করবে তারাও পারতেছে না, নার্সেরা অনেক করছে, ওইখান যে স্টাফরা ছিল সবাই মানে রুগী বেশি, নার্স সেবিকা কম ছিল, তার জন্য আমি এখানে নিয়োজিত ছিলাম। কি কাজটা করতেন আপনি তখন ওখানে? আমি ওইখানে ওরা ধরেন লেখা দিত, সাজেস্ট করতো, ওদের এক্সরে করাতে হবে, তারপরে রুগীটার তো এক্সরে রুমে নিতে হবে, তারপরে সিটি স্ক্যান করাতে হবে, চোখের প্রবলেম ছিল, যে ছুটা গুলিগুলো যে মারছে চোখে মুখে সব দিকেই ওদের শরীরে লাগছে, তার জন্য এজন্য মানে এক এক জায়গায় নিয়ে যেতে হয়েছে। তাদের আমি তো একা পারবো না, তারপরে আমার সাথে আরও আমার ধরেন সাথে যে ছেলেরা ছিল ওদের বইলা একটু দৌড়ো নিয়ে যাও, এক্সরে রুমে নিয়ে যেতে হবে, আমি ওদের সাথে ছিলাম, ওরাও ছিল আমিও ছিলাম। তারপরে এক্সরে করাইছি, সিটি স্ক্যান করানো হয়েছে, চোখের চিকিৎসা করানো হয়েছে, কারো মেরুদণ্ডতে গুলি লাগছে, নড়তেই পারে না, মানে খুবই ভয়াবহ অবস্থা। একটা রোগীর পিছনে কমপক্ষে 4-5 জন লোক লাগে, ওরা তো উঠানো সম্ভব না, যে পরিস্থিতি ওরা তো হাত পা সবই মানে অচল পথে হয়ে গেছিল, এই জন্য আমি ওইখানে ছিলাম। তো কাজ করতে গিয়ে কি বাধার মুখোমুখি আপনি হয়েছেন? না, আঙ্কেল যে বললো মানে আঙ্কেল বলার পরে আর কোনো বাধার মুখে আমি হই নাই, মানে আমার কেউ হ্যারাসমেন্টও করেনি। আচ্ছা, এর আগে মানে উনি বলার আগে আপনি ব্যক্তিগতভাবে কোনো বাধা মুখোমুখি হয়েছিলেন কিনা? না, আমি কোনো। আচ্ছা, মূলত হচ্ছে আমি এই ব্যাপারে যদি বলি, ওখানে অনেক সাধারণ মানুষ গিয়েছিল যারা আসলে দেখতে উৎসুক জনতা, তো ওখানে যে পরিমাণে পেশেন্ট আসছিল,
যেমনি আসতেছিল আহত তেমনি হচ্ছে ডেড বডি, সরাসরি ডেড বডি আসতেছিল। এবং ডেড বডিগুলো এরকম ছিল যে অ্যাম্বুলেন্স এসে কান্না করতেছে, ড্রাইভার সে মনে করতেছে হয়তো তাকে এখন প্রশ্নের মুখোমুখি করা হবে, কারণ সে ডেড বডি নিয়ে আসছে, কোনো লোক নেই। একটা মোহাম্মদপুর থেকে একটা ডেড বডি নিয়ে যাওয়া হয় যে শক্ত হয়ে গেছে, তার মানে হচ্ছে ডেড বডিটা হচ্ছে 7টা 8টার দিকে যায় রাত, কিন্তু মারা গিয়েছে আমার কাছে মনে হয়েছে 3টা বা কম বেশি বা 2টার দিক দিয়ে মারা গিয়েছে। এখন সে গিয়ে শুধু বলতেছিল যে ভাই আমি জানি না কিছু, আমাকে জোর করে আমার অ্যাম্বুলেন্সে এই ডেড বডিটা তুলে দিয়ে, সে হয়তো রোগী বলছে, কিন্তু ওখানে যাওয়ার পরে আমরা দেখতেছিলাম যে এটা ডেড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তা ওখানে হচ্ছিল আসলে কত সংখ্যক ডেড বডি এসেছে সেটাও অ্যাকুরেট সংখ্যা পাওয়া যাবে না। তা আমরা ওখানে এরকম লোককেও অ্যাসাইন করেছি যে মাইকিং করে বলেছি যে যারা একটু ফ্রি আছেন আমাদের সাথে একটু সহযোগিতা করেন। তা এরকম অনেক মেয়ে, তারপরে মহিলা, সাধারণ মানুষ, বৃদ্ধ, তাদেরকে মূলত আমরা এইরকম কাজে ব্যবহার করেছি যে একটা ছেলেকে আমরা এক্সরে রুমে নিয়ে যাচ্ছি, তার স্যালাইন লাগানো হয়ে গেছে, আমরা বলছি যে আপনি স্যালাইনটা একটু ধরেন, অথবা স্ট্রেচার, মানে ওখানে তো ট্রলির সংকট হয়েছে, স্ট্রেচার ছিল, সম্মানিত ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান স্যার খুবই অ্যাক্টিভভাবে কাজ করেছেন এবং সে রাতেও বাসায় যাননি আমরা যেটা দেখেছি, এবং হচ্ছে সে 1-1.5 ঘন্টা পরে পরে হসপিটাল ভিজিট করেছেন, বিশেষ করে বার্ন ইউনিটে গিয়েছেন, ওখানের আইসিইউগুলো আমাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, মানে এই জুলাই বিপ্লবের আহত রোগীদের জন্য, সেখানে তিনি একবার যেতেন, আবার এখানে ইমার্জেন্সির এসে আসতেন একবার, ইমার্জেন্সির আইসিইউতে সে একবার আসতেন, এবং হচ্ছে যতগুলো আইসিইউ ছিল সে সবগুলো আইসিইউ এই শুধুমাত্র বিপ্লবের ছাত্রদের জন্য তিনি ব্যবস্থা করেছেন, এবং হচ্ছে তিনি সরাসরি ফোন দিয়ে বলতেন যে কয়টা সিট আছে, এই সিটগুলো এই ছেলেটা যাচ্ছে, অথবা নাম ধরে বলতে পারেন, অথবা এখান থেকে যাচ্ছে, তোমরা রেডি করো। তা মূলত হচ্ছে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কাদের জন্য, যারা আমরা সরাসরি কাজ করেছি, যেমন হচ্ছে কেউ ব্লাড লাগবে, সেই ব্লাডটা আমরা হচ্ছিল ফ্রি ব্যবস্থা করেছি, কিন্তু ওইখানে ওদের সমস্যা হয়েছে ব্যবসায়, সেই জায়গায় গিয়ে ওরা বাধা দিতে চেষ্টা করেছে প্রথমের দিকে, এবং হচ্ছে দেখা গেছে একজন রোগী এসেছে আউটসোর্সিং এর মানুষগুলো, হ্যাঁ আউটসোর্সিং প্লাস হচ্ছিল যে বললাম যে ওয়ার্ড মাস্টারের সাথে, এবং হচ্ছে ওই যারা ওই টলির ব্যবসাগুলো করতো অথবা ব্লাড ম্যানেজ করে দিত এরা। এরপর হচ্ছে একজন রোগী আসছে, সেই রোগীটাকে আমরা যে স্ট্রেচারে করে নিয়ে যাবো অথবা টলিতে করে নিয়ে যাচ্ছি, এখন তার কোনো টাকা পয়সা দেওয়া হচ্ছে না, এবং হচ্ছে আমরা দ্রুত তাকে নিয়ে যাচ্ছি। এই জায়গা থেকে ওদের যে একটা ইনকামের জায়গা ছিল সেখানে যখন আঘাত লেগেছে, তখন আর কি এটা যারা যারা করছে তাদেরকে ওরা বাধা দিতে মূলত চেষ্টা করেছে, কিন্তু এরপরে আসলে 17 তারিখ রাতের পরে ওরা একটু নমনীয় হয়ে যায়, কারণ যেই দৃশ্য শুরু হয়েছিল মানে 17 তারিখ বিকালে, এটা আসলে কেউ কোনোদিন কল্পনা করেনি। আমি একটা নতুন মেডিকেল কলেজ দেখেছি অথবা হসপিটাল দেখেছি, কারণ আমি আপনাকে বলেছি যে আমি 2015 থেকে হসপিটালগুলোতে যাই, তাদের আচরণ মোটামুটি অনেকে সন্তুষ্ট, আবার অসন্তুষ্ট কিছু আছে, বাট ওই দিন সবাই সন্তুষ্ট ছিল। বিশেষ করে আমি যেহেতু আগে থেকে ছিলাম, আমি তাদের কার্যক্রমগুলো দেখে আসলে অবাক হচ্ছিলাম, যে আমি চাচ্ছিলাম যে এই লোকগুলো যদি প্রতিনিয়ত এরকম সেবা দিত, তাহলে মনে হয় বাংলাদেশের ডক্টর সমাজকে নিয়ে কোনো প্রশ্ন থাকতো না। কারণ আমরা এই যে কিছুদিন আগেও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে প্রথমে একটা ইমার্জেন্সি রোগী যখন ইমার্জেন্সি রুমে যায়, তাকে প্রথমে হচ্ছে টিকিট করতে হবে, এরপরে হচ্ছে সেটা হচ্ছে আবার এক জায়গা থেকে মানে লিখে নিয়ে আসতে হবে, এরপর ইমার্জেন্সিতে জমা দিবে, তারপরে তার ট্রিটমেন্ট শুরু হবে। কিন্তু আসলে ওই 17 তারিখে যেটা হয়েছিল, রোগী আসছে কিনা রুমে, রোগী আসার সাথে সাথে ট্রিটমেন্ট শুরু করে, আর ট্রিটমেন্ট শুরু আমরা কি করতাম, যেমন এই যে আন্টি ছিলেন, এরকম যারা ভলান্টিয়ার ছিল, আমরা যদি নাম জানতে পেরেছি যার, তার নামটা বলে বয়সটা আনুমানিক ধরে একটা টিকিট নিয়ে আসতাম, এনে আইসা পরে জমা দিতাম, বাট ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এই বিষয়গুলো যে আমাকে মানে এতটা মানে ভালো লাগা সৃষ্টি করেছে, এবং নার্স প্লাস হচ্ছে হলো অন্যান্য যারা ছিল ওখানে, মানে ওই দিনের পর থেকে আসলে একটা অন্যরকম পরিস্থিতি, কারণ তারা জীবন মানে আমরা যেখানে যারা ছিলাম অধিকাংশই স্বাধীনের পরে এরকম ঘটনা তো আসলে কোনোদিন কেউ কল্পনাও করতে পারেনি। এবং হচ্ছে যে আন্টি যেটা বলেছিল, আসলে ওখানে ইমার্জেন্সির সামনেটা টোটালটাই রক্তে পরিপূর্ণ ছিল, রক্ত মুছে আসলে শেষ করা যাচ্ছিল না, আর গুলিগুলো ছিল যেহেতু মাথায় আর বুকে অধিকাংশ গুলি ছিল, আর রক্ত তো কি বলবো, শুধু রক্ত আর রক্ত, তাজা রক্তগুলো পরে সব ভিজে যাচ্ছিল,
আর একটা রোগী এমন হয়েছে ইমার্জেন্সির যে শত শত রুমটা, লাশ হবে। সেই রুমটার ভিতরে মানে রোগী রাখার কোনো জায়গা ছিল না, মানে এত আয়সা যে লাশ। একটু বসাবে, অধিকাংশই তো শোয়াই রাখা লাগবে, বাট যে বসাবে সেই বসার জায়গাটা ছিল না। স্ট্রেচারের কথা বলবো, স্ট্রেচারও ছিল না, মানে আমার কাছে মনে হয়েছে যে 20+ স্ট্রেচার নিয়ে আসা হয়েছিল, ডিজি স্যার নিয়ে আসছে কোথাও থেকে। সেইগুলো তার মানে বুঝেন যে 20-30টার স্ট্রেচার, এরপর আগের 20-30টা ট্রলি যদি না থাকে, কোলে করে রোগী নিয়ে আসতে হয়, তাহলে ওই একটা রুমের অবস্থা কি হয়েছে, এই একটা পরিস্থিতি আর কি সেখানে হাফিজ ছিল। ভাই, আপনাকে একটু ব্রেক দিচ্ছি, আপুর কাছে যেতে চাই। আপনি এই সংক্রান্ত কোনো স্মৃতিচারণ করবেন কিনা? ভয়াবহ অবস্থাটা কেমন দেখেছেন? চিকিৎসক বা নার্স যারা ছিলেন তাদের সেবার চিত্রটা আপনার একটু জানতে চাই আপনার কাছ না, থেকে। ডক্টর নার্স ওরা আপ্যায়ন চেষ্টা করছে, ঠিক আছে, ওদের খাওয়া রেস্ট কোনোটাই ওদের ওই মাথায় ছিল না। ওরা যে রেস্ট নিবে বা অবহেলা করবে রুগীদের, না, ওরা এগুলা করে নাই। ওরা আপ্যায়ন চেষ্টা করছে, যে বললো না আঙ্কেল টিকিট, রুগী ভিতরে এসে পড়ছে কিন্তু টিকিটটা পরে ওরা চিকিৎসা চালু করছে। তারপরে আর যে ওইখানকার যে স্টাফরা ছিল ওরাও চেষ্টা করছে, আর এত রুগী মানে ওরা সামাল দিতে পারতেছে না। আর এই ফ্লোর ভরে গেছে, এত লাশও ছিল, আহতও ছিল। এখন ওরা কোনটারে করবে? তারপরে ওর রুম তো আইসি রুম, ওইটা অবজারভেশন রুম, ওগুলা সব ভরে গেছে। তারপরে বাইরে এসে চিকিৎসা দিছে ডক্টররা, কিন্তু কোনো অবহেলা করে নেই। নার্সরা অনেক কেয়ারলি চিকিৎসা দেখছি, সব কিছু ওকে আছে কিনা, সবাই স্লাইন ঠিক আছে কিনা, সবাই সবটা পাচ্ছে কিনা, ওরা অনেক চেষ্টা করছে। আপনারা কতদিন ওখানে ছিলেন এবং এই যে অবস্থান করেছেন সেই অবস্থানের সময় আপনারা খাওয়া দাওয়া, ঘুম, গোসল এগুলো কিভাবে করতেন? আমরা খাবার দাবার বেশি একটা নিজেরা মেনটেন করতে পারি নাই। তারপরও এর মধ্যে হালকা পাতলা নাস্তা আমার মেয়ে এসে দিয়ে যেত, ছোটো মেয়ে, 8-এ পড়ে ক্লাস। ওই আবার কল দিয়ে আম্মু তুমি খেয়েছো? আমি বলছি না। এরপর ওই এসে দিয়ে যেত। তারপর আঙ্কেলও অনেক সবার এই করছে। এদিক থেকে আমরা খাওয়া দাওয়া, ঘুম, তারপরে গোসল, এগুলো তো না বললেই চলে। আচ্ছা, খাবার দাবারের বিষয়টা হয়েছে, সেই সময় তো আসলে খাবার দাবারের কথা মনে ছিল না, কিন্তু আমাদের মনে ছিল যে এখানে যারা আসছে তারা অভুক্ত। আমার কাছে মনে হয়েছে যে আমরা যেটা করেছি, খাবার দাবারের ওখানে আসলে যে ছেলেপানগুলো আহত ছিল তাদেরকে যারা নিয়ে আসছে তারাও বেশি মর্মাহত ছিল। আসলে দুইটা গ্রুপেই ওখানে খুবই মর্মান্তিক একটা অবস্থার ভিতরে ছিল। তা আমরা যেটা করেছি, আমরা খাবার দাবার নিজেরা যেমন মেনটেন করতে পারিনি, কিন্তু তারপরেও আমরা এই বিষয়টা ভুলে যাই নাই যে এখানে যারা আছে তারা অভুক্ত। আমরা বিশেষ করে চেষ্টা করেছি কলা, রুটি, পানি এবং কেক, এইগুলো আমাদের কিছু লোকজনকে আমরা কিনে একটা লোক আমরা সেট করে দিয়েছিলাম যে হেঁটে হেঁটে বলবে যে কারো ক্ষুধা আছে কিনা, কারো পানি লাগবে কিনা। বিশেষ করে কলা, রুটি দিয়ে একজনকে বলেছে যে তুমি একটু খোঁজ নাও এখান থেকে কে কে খায়নি, তাকে একটা কলা, একটা রুটির একটু দেওয়ার ব্যবস্থা করো। আমরা মূলত ওখানে ভারী খাবারের তেমন সুযোগ হয় নাই, বাট চেষ্টা করেছি আমরাও যেরকম খেয়েছি আমাদের পাশাপাশি যারা রোগী ছিল, কারণ আপনারা যেটা বললাম ওদেরকেও খাবারের চেষ্টা করেছি। এবং অধিকাংশ রোগী ছিল যাদের অজ্ঞাত, যাদের সাথে কেউ রিলেটিভ ছিল না, আত্মীয় স্বজন ছিল না। এই জন্য তাদের আমরা এইটার পাশাপাশি অনেকের বস্ত্র ছিল না। বিষয়টা হয়েছে যে যখন তাদেরকে গুলি করা হয়েছে, একত গুলিগুলো আমার কাছে লেগেছে যে মানে এই পায়ে গুলি করেনি। আমরা যেটা মনে করতাম যে পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনী নিবৃত্ত করার জন্য পায়ের দিকে গুলি করবে বেশি, কিন্তু আসলে হ্যাঁ, আসলে গুলিগুলো হয়েছে মাথা থেকে কোমর পর্যন্ত। যতগুলো গুলি হয়েছে সব মাথা থেকে কোমর, মেরে ফেলা এবং সরাসরি হিট আপনার বুকে, মাথায়। এগুলো যখন হিট করা হয়েছে, ওই নিয়ে আসার পরে ওই সারা শরীরে তো রক্ত ছিল, তার জামাটা ছিল না। তাই তাদেরকে আমরা চেষ্টা করেছি যে লুঙ্গি কিনে দিয়েছি, গামছা কিনে দিয়েছি, গেঞ্জি কিনে দিয়েছি, যতটুকু আমাদের সামর্থ্য ছিল আমরা দিয়েছি আর কি। এটা ছিল এই সময়টায় আপনারা যখন খাবারের জন্য যেতে পারতেন না, গোসলের জন্য যেতে পারতেন না, কেমন কাজ করতে আপনাদের মনে? আসলে আমার কাছে মনে হইতো না আমি যে না খেয়ে রয়েছি, আমার মনেই হইতো না। মানে এত আতঙ্কের মধ্যে ছিলাম ওদের দেখা, আমি নিজে কান্নায় ভেঙে পড়ছি। মানে এটা কি দৃশ্য, এই কি, এটা কি আমরা বাংলাদেশে বসবাস করি?
মানে আমি অনেক আতঙ্ক ছিলাম। তারপরে এরকম রুগী এই আমি জীবনের ফার্স্ট এরকম রুগী দেখলাম। আর এরকম রুগী যে এমন পরিস্থিতি, মানে কি করব, মানে আমি ভাইবেই বুঝে উঠতে পারতেছি না। মানে আমার মন কান সবসময় আমি কান্নার মধ্যেই ছিলাম, ওদের কি করব এই নিয়ে আমি টেনশনে ছিলাম। খাওয়ার প্রতি এত আমার ছিল না। খুবই মর্মান্তিক যে বর্ণনা দিলেন। আসলে কোনো স্বাভাবিক মানুষ ঠিক থাকার কথা না। আমরা ৭১ দেখিনি, ৫২-এর ভাষা আন্দোলনের গল্প আমরা ইতিহাসে পড়েছি, ৬৯-এর গণ অভ্যুত্থানের কথা আমরা পড়েছি। স্বৈরাচার বিরোধী, যাকে স্বৈরাচার বলা হয়, এরশাদ একজন মাত্র মানুষকে হত্যা করেছিল, নূর হোসেনকে। তাকে যদি স্বৈরাচার বলা হয়, তাহলে এখনকার যে পরিস্থিতি আমরা যা স্বৈরতন্ত্র দেখলাম, তাহলে এরশাদকে স্বৈরাচার বলা জুলুম হবে আমার কাছে মনে হয় আর কি। এরশাদকে স্বৈরাচার বলা আর ঠিক হবে না। মানে উনি একজন শাসক ছিলেন, সুশাসক ছিলেন যদি বলা হয়, তাহলে বর্তমান পরিস্থিতি ২৪-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের খলনায়ক যারা ছিলেন তাদেরকে মূলত স্বৈরাচার বলতে হবে। আমরা যাচ্ছি হাফিজ ভাইয়ের কাছে। হাফিজ ভাই, ওই সময়টার সময় খুবই ভীতিকর একটা পরিস্থিতি আপনারা সামাল দিয়েছেন। খাওয়ার কথা ভুলে গিয়েছেন, নাওয়ার কথা ভুলে গিয়েছেন। আপনাদের নিজেদের যে লাইফস্টাইল, যে ব্যক্তিগত জীবন, সেটা আসলে ছিল না, আমরা বুঝতেই পারছি। ওই সময়টায় অন্তত একটি স্মৃতির কথা বলেন যেটা আপনাকে যখন তখনই স্মরণে আসতে পারে, নাড়া দেয়। আসলে স্মৃতি ওখানে যেগুলো দেখেছি সবই এক একটা স্মৃতি। মানে এখন স্মৃতি আসলে আমি দেখেছি সব, কারণ আমি হচ্ছে সরাসরি যে ইমার্জেন্সির যে 2টা রুম ছিল, একটা হচ্ছে আইসিইউর জন্য আর একটা অপারেশন থিয়েটারের জন্য, 2টা রুমেই আমার সব সময় ঘোরাঘুরি ছিল। আমি মূলত হচ্ছে টোটাল টিমটাকে অর্গানাইজ করতে ব্যস্ত ছিলাম, যে যারা আছে তারা একটু যাতে অর্গানাইজ ওয়ে কাজ করতে পারে এবং কোনো প্রকারের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়। একটা ঘটনা আমি বলি আগে। 17 তারিখ সন্ধ্যার পরে একজন রিক্সাওয়ালা মারা গিয়েছেন। দেখতেছি যে বাহিরে, আমি কিসের জন্য একটু বের হয়েছি, দেখতেছি যে একটা জটলা বেঁধেছে। তা সেখানে অ্যাম্বুলেন্স ভাড়া করে যাবে, সেই অ্যাম্বুলেন্সের ভাড়াটা তার নেই। এবং হচ্ছে সেই সময়ও যেহেতু 17 তারিখ সিন্ডিকেট বলবৎ, অ্যাম্বুলেন্স সিন্ডিকেটটা বলবৎ, তারা 10,000 টাকার নিচে শনি রাখরা যাবে না। রায়ের বাগ শনি রাখরা 10,000 টাকার নিচে কোনোভাবেই সে যাবে না, কোনো অ্যাম্বুলেন্স যাবে না। এবং কেউ কোনো কথাই বলে না, একজনে বলে গেছে 10,000, আর বাকিরা এই ব্যাপারে কোনো প্রকার কথা বলবে না। তা যাই হোক, পরবর্তীতে আমি নিজের থেকে গিয়ে একটু খোঁজ নিলাম, তার 2টা বাচ্চা। কিন্তু আরও মর্মান্তিক হলো তার ওয়াইফ প্রেগনেন্ট। সেই সময় রিক্সা চালায়, 2টা বাচ্চা আছে, তার ওয়াইফ প্রেগনেন্ট। সে এখন ভাড়ার জন্য, অ্যাম্বুলেন্স ভাড়ার জন্য বাসায় যেতে পারছে না, লাশ নিয়ে, লাশটা যে নেওয়া হবে। তো তখন আমরা টাকা তুলতে শুরু করলাম। প্রথমে আমি 1,000 টাকা দিয়ে বললাম যে আমি 1,000 টাকা দিলাম, আপনারা যার যেরকম সামর্থ্য আছে টাকা দেন। কিন্তু আমি তখন একটা চিন্তা করলাম, আমি এখন এখান থেকে হয়তো টাকা তুললে 10,000ই তুলব, কিন্তু আমি কেন 10,000 টাকা আমি অ্যাম্বুলেন্সকে দিব? আমরা টাকা তুলে সেই টাকাটা একজন, মানে ঘাতক বলা যায়, তাকেও এক প্রকার ঘাতক বলা যায়, সে দোষর, তাদের কাছে আমি কেন 10,000 টাকা তুলে দিব? এইটা আমার মাথায় কাজ করলো। পরবর্তীতে আমি একটু হাইপার হয়ে যাই এবং অ্যাম্বুলেন্স মানে ডাকাডাকি করি যে এই অ্যাম্বুলেন্স কার, এবং পরবর্তীতে তাকে আমরা 3,000 টাকায় যেতে বাধ্য করি। যে আমরা বলছি যে যদি এখানে আজকে যদি কোনো রোগী যদি এখান থেকে না যেতে পারে, বিশেষ করে লাশগুলো যদি না যেতে পারে তো আপনাদের কারণে, তাহলে একটা অ্যাম্বুলেন্স এখানে থাকবে না। এর পরবর্তীতে যে তারা যখন দেখতেছে যে আমরা আসলে বেশি হাইপার হয়ে যাচ্ছি, ওখানের লোকজন সবাই বললো ঠিকই তো, যদি আমি এখানে 10,000 টাকা তার জন্য তুলিও, তার তো এখন কিছু নেই, সে মৃত্যুবরণ করেছে, তার 2টা সন্তান আছে, একটা সন্তান অনাগত এখনো আসেনি, তার এই অবস্থায় আমি যদি 10,000 টাকা তুলেও ফেলি, সেই টাকাটা বেঁচে গেলে তার জন্য প্রয়োজন হবে। লোকটার নাম ছিল বাবু। আমরা পরবর্তীতেও তাকে সহযোগিতা করেছি। তা এটা আমার কাছে সবচাইতে মর্মান্তিক লেগেছে। আরেকটা বিষয় আমরা আলোচিত 2টা বাচ্চার কথা শুনেছি, তার ভিতরে রিয়ার কথা তো আপনারা জানেন, সনাতন ধর্মের, ওর বাবা মা। তা তার মা যখন কাঁদছিল তখন আমার চোখ দিয়ে পানি ছিল তখন। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি আর একটু কষ্ট লেগেছে যে ছেলে সন্তান কিন্তু বাবা মার একটা আদরের যেমন ধন, তেমনি তাদের সবচেয়ে একটা বড়
সম্পদ হিসাবে সে নেয় অথবা তার কাছের, তাদের বয়স হবে 50+। রিয়ার বাবা মার আমার কাছে যেটা মনে হয়েছে, তার বাবার তো 100% 50+ হবে, আর ওর মাও 40 ঊর্ধ্ব। তার আমি হচ্ছে যে আমি মনে করেছি যে এই বয়সে তাদের এই সন্তান 5-7 বছর, এই একটাই সন্তান, হয়তো তারা চেষ্টা করেছে অনেক আরও সন্তানের জন্য, হয়তো এইটা আল্লাহ তাকে দিয়েছে অথবা স্রষ্টা তাকে দিয়েছে, সেই সন্তানটা চোখের সামনে মরে যাচ্ছে। এখান থেকে গুলি লাগছে, গুলি লেগে এই হাড়টা ছিল না আর কি, এখানে হাড়টা ছিল না আমার কাছে। তারা তো জানতো না যে আমরা ডক্টর না, কিন্তু আমরা যেহেতু ফ্রি অ্যাক্সেস করতাম এবং আমরা ডক্টরদের সাথে কথা বলতাম এবং পর্যবেক্ষণ করতাম, তারা মনে করছিল যে আমরাও হয়তো চিকিৎসক। কারণ হচ্ছে ওখানে আইসিইউতে যারা অজ্ঞাত রোগী ছিল অধিকাংশই আমরা অ্যাডমিট করেছি, আমাদের নামে অ্যাডমিট করেছি, এবং হচ্ছে তাদের খরচগুলো হসপিটাল থেকে যতটুকু দেওয়া সম্ভব হয়েছে দিয়েছে, আর বাকিটা আমরা বিভিন্ন জনের কাছ থেকে চেয়ে চেয়ে ম্যানেজ করেছি। ওখানে প্রায় 10 থেকে 12 জন রোগী ছিল যারা অজ্ঞাত ছিল, তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি তখন, এবং যেহেতু সেন্সলেস ছিল এই জন্য আমরা প্রত্যেক দিন 4-5 বার ওখানে যেতাম। বিশেষ করে আমি 2-3 বার তো যেতামই, প্লাস আমাদের টিম যেত। তাই ওই রিয়ার আব্বুর এবং আম্মার যে কান্নাগুলো দেখেছি সেগুলো আসলে সর্বশেষ আমরা শুধু বলতাম যে ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ডক্টরদের সাথে যখন প্রথম দিন কথা বলেছি, সে বলেছে যেহেতু গুলি ভিতর দিয়ে বের হয়ে গেছে, মাথার ভিতর দিয়ে এখান দিয়ে ঢুকে আর কি বের হয়ে গেছে, বলতে পারছি না। কিন্তু আমরা সবসময় খালি গিয়ে বলতাম যে হ্যাঁ হ্যাঁ আপনার মেয়ে তো বলছে ডক্টর, হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক হয়ে যায় 2-1 দিনের ভিতর। কিন্তু যখন 3 থেকে 4 দিন চলে যায় তখন তার সাথে আর কথা হয় নাই, কিন্তু তখন আইসিইউ থেকে বের করে দিয়েছে এই জন্য যে ওর রিয়ার মা হচ্ছিল খুব কান্না করতেছিল। তখন বার্ন ইউনিটের 3 তলার যে বাহিরের কেচি গেট, কলাপসিবল গেটের বাহিরে বসে শুয়ে শুয়ে শুধুমাত্র ওই মহিলাটাকে কাঁদতে দেখতাম। এবং হচ্ছে আমার কাছে এটাই মনে হচ্ছে যে হয়তো আরেকটা সন্তান থাকতো তাহলে হয়তো এতটা হতেন না, ভেঙে পড়তো না। আর সামনে যে তাদের সন্তান স্বাভাবিকভাবে আসবে কিনা, আমি এটা আমার মানে অভিব্যক্তি, এটা নিয়ে ওই ছিলাম। তাই এইরকম যে সন্তানগুলো মানুষ হারিয়েছে আসলে এগুলো আসলে চোখের সামনে দেখে আসলে খুবই প্যাথেটিক, দুঃখজনক। এরকম কোনো স্মৃতি আপনার মনে আছে কিনা, যদি উল্লেখ করতে চান করবেন। আমারও এমন স্মৃতি আছে, বরহানুদ্দিন কলেজের সামনে যে তো হবে, ওদিন আবার ফেসবুক হোয়াটসঅ্যাপ সব বন্ধ করে দিয়েছে। বিজেপিরা ঢুকলো আন্দোলনের সময়, ওরা ছাত্ররা আন্দোলন করতেছে, ওই সময় বিজেপিরা ঢুকে অনেক গুলি করছে, তারপরে ঝর্ণার গুলি করছে, মানে অনেক মানুষ আহত হইয়া যে রুমে বাঁচার জন্য যে এলাকায় চলে ঢুকছে, কেউ মৃত্যু, কেউ ডেট, সাথে সাথে ডেট, কিন্তু অনেকের লাশ পড়ে আছে, কেউ নেওয়ার মতন কেউ নাই। ঠিক আছে, তারপরে একজনে আমার ধরা বলতেছে আমারে বাঁচাও বাঁচাও, আমার ছেলে মেয়ে আছে, ওদের খবর দাও। কিন্তু এমন অবস্থায় মানে ওরা বলতেও পারতেছে না, অ্যাড্রেসও বলতে পারে না, নাম্বারও বলতে পারে না, কি বলবো। তারপর রিক্সা নিয়ে আমি হসপিটালে অলরেডি 3-4টা পাঠাইছি, আর সাথে সাথে ওইখানে কয়েকজন ডেট। এটা দেখে মানে আমার খুব কষ্ট হয়েছে। মানে সাধারণ যে পাবলিক জনগণ যে আছে ওরা ভয়ে সবাই যে মানে কেউ পালাইতে পারছে, কেউ ওইখানে আহত হয়ে গেছে, মানে এই পরিস্থিতি। আমি এটা দেখে মানে অনেক আতঙ্ক ছিলাম। তারপরে আমি আবার মেডিকেল আইসা দেখি অনেক লাশ তো আছে, মানে মৃত্যুই বেশি, আর যেগুলো আছে মানে এখান থেকে নিয়ে যাবে এরকম কোনো লোক নাই, মানে কয়ের দিকে সামাল দিবে। আর বাইরের যে পাবলিকরা ভিতরে এত লোক ঢুকতেও পারে না, আর পুরুষ মানুষ ছাড়া তো একটা মানুষ যেহেতু ডেট হয়ে গেছে ওদের তো একজনে অসম্ভব। ঠিক আছে, এটা মানে আমার খুব কষ্টজনক, আমার এখনো মনে পড়ে ওই দৃশ্যটা, ওইখানে আমি ছিলাম। 24-এর গণ অভ্যুত্থানে এরকম অসংখ্য স্মৃতি, অসংখ্য মানুষকে মেরে ফেলার আমাদের কাছে একটি বিষয় গণমাধ্যম কর্মী হিসেবে খুবই ভাবিত করতো যে 1971 সনের গল্পের কথা শুনেছি, মুক্তিযুদ্ধের কথা শুনেছি, সেখানে একটি পক্ষ নিরস্ত্র ছিল না, মুক্তিযুদ্ধের হাতে অস্ত্র ছিল। কিন্তু এখানে যে সেই একই রকমের একটা নির্মমতা, একই রকম একটা দুর্বিষহ যুদ্ধ, সেই যুদ্ধে শিক্ষার্থীদের হাতে, ছাত্র জনতার হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু পুলিশের হাতে, র্যাবের হাতে অস্ত্র দিয়ে তারা মানুষকে সরাসরি দেশের নাগরিকদেরকে মেরে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিজিবির হাতে অস্ত্র ছিল। আসলে এরকম একটি অসম গল্পের কথা, অসম যুদ্ধের কথা বলে আসলে আমাদের শুধু ব্যথিত হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আমরা এরকম নির্মমতা যারা করেছে
তাদের জন্য আমরা কোনো বার্তা আমরা দিতে পারবো না, কিন্তু দেশের মানুষের জন্য একটি মেসেজ আমরা দেওয়ার চেষ্টা এই অনুষ্ঠানের মাধ্যমে করতে পারি। সেটা হচ্ছে এরকম নির্মমতা যেন আর ফিরে না আসে, দেশের মানুষ যেন তাদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ পায়, সোশ্যাল মিডিয়ায় তারা যেন তাদের মতো ব্যক্ত করতে পারে, তারা যেন বাক স্বাধীনতা ফিরে পায়, সৈনিক যারা আছে তারা যেন কলমের মাধ্যমে যুদ্ধ করতে পারে, সেই প্রত্যাশা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে করতে চাই। হাফিজ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। শারমিন আপা, আপনারা কষ্ট করে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। থ্যাংক ইউ, আপনাকেও থ্যাংক ইউ অনেক অনেক। সর্বশেষ আমি একটু 10 সেকেন্ড বলতে চাই। মূলত হচ্ছে আমরা এখানে যাই বললাম না কেন, এটা আসলে 1 সেকেন্ডের বর্ণনা নয়। ওখানে যেমন শত শত লাশ ছিল, তেমনি হাজার হাজার আহত রোগী ছিল। কেউ পানি পানি করেছে, কেউ বাঁচার আকুতি জানিয়েছে। আসলে এই ঘটনা দেখে শুনে মানুষ যেমনি আবেগ আপ্লুত হয়, তেমনি আসলে আমরা এই ঘটনা বর্ণনা করার মতন ভাষা আমাদের নেই। আমরা আসলে যতটুকু বলা যায় সেটুকুই বলেছি। কিন্তু যারা, আমি সব বলবো, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, হয়তো তাদের পরিবার সাফারার হবে, কিন্তু যে আহত হয়েছে এই আন্দোলনে, তাদের পাশে আমরা সবাই দাঁড়াবো, তাদের খোঁজ খবর নিব। এবং সবচাইতে অবাক লেগেছে, আজকে যারা আহত ছিল 4-5 দিন পর্যন্ত অথবা 5-7 তারিখ পর্যন্ত তেমন কেউ তাদের খোঁজ খবর নেয়নি। কারণ আমাকে 10 আগস্ট পর্যন্ত হসপিটালে যেতে হয়েছে। লিটন নামে একজন অজ্ঞাত রোগী ছিলেন, আন্টি জানেন, তাকে দিয়েও আমরা করেছি। সে শুধু তার নামটা বলা ছাড়া আর কিছুই বলতে পারেনি। সে যাত্রাবাড়ি থেকে গুলিবিদ্ধ হয়ে এসেছে, তার মাছ বিক্রেতা, কিন্তু তাকে 8 তারিখ পর্যন্ত কেউ কোনো খোঁজ নেয়নি। কিন্তু আজকে যারা ক্ষমতার মসনদে বসেছেন বা সামনে বসবেন, কিন্তু যারা পরিবর্তন নিয়ে এসেছে, তাদের দিকে আপনারা সুদৃষ্টি দিবেন এবং তাদের ভবিষ্যৎ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, অথবা কোনোভাবে আফসোস না করে যে আমি এই বিপ্লবে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। এই আশাবাদ ব্যক্ত রাখবো আপনাদের মেডি ভয়েসের পক্ষ থেকে। এবং হচ্ছে মানুষের কাছে তাদেরকে নিয়ে আপনাদের একটা অনুষ্ঠান, সিরিজ অনুষ্ঠান আমরা আশা করব। পাশাপাশি আজকে আমাদেরকে ডাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুকরিয়া। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু আজকে এমন একটি অনুষ্ঠান আমরা বসেছি যে অনুষ্ঠান মানে কথা বলতে গিয়ে আমরা আসলে নির্বাক হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তো এখান থেকে আমরা মানে আমাদের জন্য করণীয় কী হবে? করণীয় একটা তো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি, যারা এই যুদ্ধে, অসময়ে যুদ্ধে যারা লিপ্ত হয়েছিল, যারা মানুষের জন্য পাশে দাঁড়িয়েছে, দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, মানুষের বাক স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য যারা চেষ্টা করেছে, তারা যেন অবহেলায় পতিত না হয়, এবং পতিত স্বৈরাচারের কোনো দোষর যেন আবার আমাদের উপর, ঘাড়ের উপর, আমাদের উপর চড়াও হতে না পারে, সে ব্যাপারে সবাই সচেতন এবং সবাই সজাগ থাকার আহ্বান জানাবো। এখানে আমাদের অনুষ্ঠান শেষ করছি। পরবর্তীতে এরকম আরও প্যাথেটিক কোনো গল্প নিয়ে হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।